আচ্ছা, বাংলাদেশের সংবিধান কি অনেক বিশাল আর জটিল মনে হয়? চলুন আজের গঠন মনে রাখার একটা সহজ সংকেত বা মেমোরি কোড জেনে নেওয়া যাক। ১৫৩টা অনুচ্ছেদ, ১১টা ভাগ। বিশাল ব্যাপার। এত বড় একটা দলিলের কাঠামো মনে রাখা তো বেশ কঠিন মনে হতেই পারে, তাই না? কিন্তু যদি বলি যে পুরো ব্যাপারটা আসলে একটা বাড়ির ব্লুপ্রিন্ট অনুসরণ করার মতোই সহজ, তাহলে কেমন হয়? তো চলুন তাহলে ব্লুপ্রিন্টটা দেখা যাক। আমরা প্রথমে রাষ্ট্রের ভিত্তিটা স্থাপন করব, তারপর সেটার উপর সরকারের ৩টা মূল স্তম্ভ বা পিলার দাঁড় করাবো, আর সব শেষে পুরো সিস্টেমটা চালানোর জন্য যে নিয়মকানুন আছে সেদিকেও একবার চোখ বোলাবো। যে কোনো বড় দালানের জন্যই তো একটা মজবুত ভিত্তি লাগে, তাই না? আমাদের রাষ্ট্রের এই ব্লুপ্রিন্টের ভিত্তিটা প্রথম ৩টা ভাগে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। এই ভিত্তিটা গড়ার ৩টা সহজ ধাপ আছে। প্রথম ভাগে বলা হয়েছে আমাদের দেশের পরিচয় কি, এটি একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র, একদম গোড়ার কথা। এরপর দ্বিতীয় ভাগে আমরা আমাদের রাষ্ট্রের ৪টা মূল আদর্শের পিলার বসাই, মানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। আর একদম শেষে তৃতীয় ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিয়ে এই ভিত্তিটাকে একেবারে পাকা করে ফেলা হয়। এটা হলো জনগণের প্রতি রাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। তো আমাদের ফাউন্ডেশন তো রেডি, এখন সময় হলো এর ওপর মূল কাঠামোটা তৈরি করার, মানে সরকারের ৩টা প্রধান শাখা। চলুন আমাদের প্রথম স্তম্ভটা দেখি। এটা হলো নির্বাহী বিভাগ, মানে যারা প্রতিদিনকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন। আর এই নির্বাহী বিভাগের গল্পটা শুরু হয়, মনে রাখবেন, ৪৮ নম্বর অনুচ্ছেদ থেকে। এই নম্বরগুলো মনে রাখার একটা দারুণ মজার কৌশল আছে, কিন্তু এটাকে একটা গল্পের মতো করে ভাবা যাক। ধরুন একজন নেতার জীবন। ঠিক ৪৮ বছর বয়সে তিনি দেশের সর্বোচ্চ পদে, মানে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এর ঠিক পরের বছরে ৪৯ বছর বয়সে তিনি ক্ষমা করার মতো একটা বিরাট ক্ষমতা পেলেন, আর তার কয়েক বছর পর ৫৫ বছর বয়সে এসে প্রধানমন্ত্রী তার দেশ চালানোর জন্য পুরো একটা মন্ত্রিসভা গঠন করলেন। দেখুন কি সুন্দর একটা গল্প, ৪৮, ৪৯ আর ৫৫। এরপর আসছে আমাদের দ্বিতীয় স্তম্ভ। এখানেই দেশের সব আইন কানুন নিয়ে আলোচনা হয়, আইন তৈরি হয়। হ্যাঁ, আইন বিভাগের কথাই বলছি। আমাদের জাতীয় সংসদের যে ব্লুপ্রিন্ট, সেটার শুরু হয়েছে ৬৫ নম্বর অনুচ্ছেদ থেকে। আইন বিভাগের নম্বরগুলো মনে রাখতে একটা আইন তৈরির প্রক্রিয়া ভাবুন। ধরুন ৬৫ বছর বয়সে একজন অভিজ্ঞ সদস্য হিসেবে সংসদে এসে এর ভিত্তি স্থাপন করলেন। এরপর অনুচ্ছেদ ৮০তে এসে বিলকে কিভাবে আইনে পরিণত করতে হয় সেই প্রক্রিয়া শিখলেন। আর সবশেষে ৮১ নম্বর অনুচ্ছেদে এসে দেশের বার্ষিক আর্থিক হিসাব, মানে বাজেট নিয়ে কাজ করলেন। সহজ না? ৬৫তে শুরু, ৮০তে আইন, ৮১তে বাজেট। আমাদের শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বিচার বিভাগ। আইনের সঠিক ব্যাখ্যা দেওয়া আর ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু তাদেরই কাজ। আর এই পুরো বিচার ব্যবস্থার যে ভিত্তি, মানে আমাদের সুপ্রিম কোর্ট, সেটার কথা বলা আছে ৯৪ নম্বর অনুচ্ছেদে। বিচার বিভাগের কাঠামো মনে রাখার জন্য একটা সহজ বুদ্ধি আছে। ভাবুন আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন। ৯৪ নম্বর অনুচ্ছেদ দিয়ে আপনি দেশের সর্বোচ্চ আদালত, মানে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করলেন। এরপর ১১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এর অধীনস্থ আদালতগুলো কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা ঠিক করলেন। আর সবশেষে ১১৭ নম্বর অনুচ্ছেদ দিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য একটা বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল তৈরি করলেন। কি দাঁড়ালো? ৯৪-এ ভিত্তি, ১১৬-তে নিয়ন্ত্রণ, আর ১১৭-তে বিশেষ ব্যবস্থা। তো মূল কাঠামো তো দাঁড়িয়ে গেল। এখন ব্লুপ্রিন্টের সেই সব জরুরি সিস্টেমের কথা বলা আছে যা পুরো রাষ্ট্রকে সচল রাখে। এখানে একটা দারুণ প্যাটার্ন আছে, খেয়াল করে দেখুন। রাষ্ট্রের কিছু খুব গুরুত্বপূর্ণ স্বাধীন সংস্থা, যেমন নির্বাচন কমিশন, অডিটর জেনারেল বা সরকারি কর্ম কমিশন, এদের অনুচ্ছেদগুলো হল ১১৮, ১২৭, ১৩৭। নির্বাচন কমিশনের শেষে আছে ৮, আর বাকি দুটোর শেষে আছে ৭। এই ৭ আর ৮ সংখ্যা দুটোই কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে খুঁজে পাওয়ার একটা দারুণ সংকেত। তাহলে মূল কথাটা হলো এই কয়েকটি শুরুর নম্বর মনে রাখলেই চলবে। ৪৮, ৬৫, ৯৪, ১১৭, ১১৮, এগুলিই হলো রাষ্ট্রের মূল কাজগুলো খুঁজে বের করার জন্য এক একটা সাইন পোস্টের মতো। এখন তো সংবিধানের পুরো ব্লুপ্রিন্টটাই আমাদের সামনে। এবার ভাবার বিষয় হলো একটা রাষ্ট্রকে শক্তিশালী আর সমৃদ্ধ করতে এই ৩টা স্তম্ভের মধ্যে কোনটা সবচেয়ে জরুরি, আর তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্যটাই বা কেমন হওয়া উচিত। ব্যাপারটা কিন্তু ভাবনার।